স্বাগতম প্রেমানুভূতিতে। এখানে প্রতিটি গল্পে লুকিয়ে থাকে ভালোবাসা, অনুভূতি, সম্পর্কের টানাপোড়েন আর জীবনের না বলা কিছু কথা। যদি গল্প ভালোবাসেন তাহলে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। চলুন শুরু করা যাক আজকের গল্প। শীতল বাতাসে দেখেছি তোমায়, মেঘ মিলনে চেরা করুণা, মন চায় তোমায় আজ রাতে। শীতল বাতাসে দেখেছি তোমায়, মেঘ মিলনে চেরা করুণা, মন চায় তোমায় আজ রাতে। ও বৃষ্টিতে থেমেছে অনেক আগে, ভিজেছি আমি একাই। আসতো যদি নীল বিভীষিকা, খুঁজেও পেত না আমায়। মেঘ মিলনে চেরা করুণা, মন চায় তোমায় আজ রাতে, রাতে, রাতে। বাড়ির সদর দরজা পেরিয়ে ভেতরে ড্রয়িং রুমে প্রবেশ করলেন চারজন লোক। ওনাদের পরনে সিভিল ড্রেস থাকলেও প্রত্যেকের চোখে মুখে বোঝা যাচ্ছে পেশাদারি কঠোরতা। ওনাদের মধ্যে যিনি টিমের দায়িত্বে ছিলেন তিনি সোজা আহিলের সামনে এসে দাঁড়ালেন। আহিল ওনাকে দেখে হালকা মাথা ঝাঁকিয়ে মবিন আহমেদের দিকে ইশারা করে শান্ত গলায় বলল, ইনি মবিন আহমেদ, চাইল্ড ট্রাফিকিং গ্যাংয়ের সাথে ওনার ডিরেক্ট কানেকশন। আমার ওয়াইফকে হুমকি দেওয়ার সমস্ত ভয়েস রেকর্ড আর ওনার ব্যাংক ট্রানজ্যাকশনের যা যা ডিটেলস আপনাদের পাঠিয়েছিলাম সবকিছুর মূল হোতা এই লোকটাই। আমার ছেলেকে কিডন্যাপ করার পেছনে আসল কালপ্রিট উনি। মবিন উঠে দাঁড়িয়ে গর্জে উঠে বলল, আহিল, তুই তোর মেজো চাচাকে পুলিশে দিচ্ছিস? দুনিয়ার মানুষ জানলে কি বলবে? আমাদের বংশের একটা সম্মান আছে। সেই গর্জন আহিলের মোটেও দমল না, বরং তাচ্ছিল্যের হাসি হেসে বলল, বংশের সম্মান? যে মানুষটা টাকার লোভে নিজের বংশের সাথে বেইমানি করতে পারে তার মুখে বংশের সম্মানের কথা বড্ড বেমানান মেজো চাচা। সম্মান আপনি কাল রাতেই ট্যানারির ওই নোংরা নর্দমায় বিসর্জন দিয়ে এসেছেন। অফিসারের ইশারায় বাকি কনস্টেবল এগিয়ে এসে মবিন আহমেদের দুই হাত পেছনে নিয়ে শক্ত করে হাতে হাত করা পরিয়ে দিল। এবার নিজের স্ত্রীর দিকে তাকিয়ে বলল, আদিলের মা, তুমি একটু বলো আহিলকে কি করছো? কিন্তু আহিলের চাচি তখনও পাথরের মতো শক্ত হয়ে দেয়ালের দিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইলেন। ওনার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল। স্বামী এই জঘন্য অপরাধের পক্ষে দাঁড়ানোর মতো মানসিকতা ওনার ছিল না। পুলিশ যখন মবিন আহমেদকে টেনে সদর দরজার দিকে নিয়ে যাচ্ছিল, পুরো ড্রয়িং রুমে তখন থমথমে নীরবতা নেমে এলো। কেউ ওনার দিকে তাকাচ্ছিল না, বরং ঘৃণার সাথে বিদায় দিচ্ছিল। মবিন আহমেদকে নিয়ে পুলিশের গাড়িটা সাইরেন বাজিয়ে চলে যাওয়ার পর আহিল একটা দীর্ঘশ্বাস ফেলল। এতক্ষণে জমানো সমস্ত মানসিক উত্তেজনা আর ক্রোধ উগরে দেওয়ার পর যেন কিছুটা ক্লান্ত হয়ে পড়েছে। ও ধীর পায়ে হেঁটে গিয়ে সোফায় বসলো এবং নিজের দুহাতে মুখটা ঢেকে কিছুক্ষণ চুপ করে রইল। প্রচণ্ড মাথা ব্যথা করছে। সে উঠে রুমে চলে গেল। আদনান গাড়ি নিয়ে খেলছে আর নামি বসেছিল অন্যমনস্ক হয়ে। আহিল গিয়ে ধপ করে শুয়ে পড়ল। ওর শুয়ে পড়ার আওয়াজে নামি চমকে উঠে পাশে তাকালো। আহিল চোখ বন্ধ করে কপালে কনুই রেখে বলল, কেউ যেন ডিস্টার্ব না করে, আমি কালকে সারা রাত ঘুমোইনি, এখন ঘুমোবো। বলে চুপ হয়ে গেল। বেশ কিছুক্ষণ যেতেই কপালে একটা ঠান্ডা নরম হাতে ছোঁয়া পেল সে। সেই হাত পুরো কপাল জুড়ে টিপে দিচ্ছে, যেটা আহিলের ব্যথা নিরাময় করার সাথে সাথে বুকের একপাশেও প্রশান্তি দিচ্ছে। ওর ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল।
আচ্ছা, আহিলের বর্তমান সময়গুলো এত সুন্দর যাচ্ছে কেন? ঠোঁটের কোণে ফুটে ওঠা সেই এক চিলতে হাসির রেখা নাওমির চোখ এড়ালো না। নাওমি একটু থমকে গেল, হাতটা সরিয়ে নিতে চাইলো, কিন্তু আহিল তা হতে দিল না। ও চট করে নিজের এক হাত দিয়ে নাওমির কবজিটা চেপে ধরে নিজের কপালের ওপর রেখে দিল। এবারও ধীরে 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 চোখ মেলল। সে নাওমির চোখের দিকে তাকিয়ে নিচু গলায় বলল, হাত সরাচ্ছ কেন? প্রেসক্রিপশন ছাড়া ডক্টর আজলান কোনো ওষুধ দেয় না ঠিকই, কিন্তু ডক্টরের নিজেরও যে কখনো কখনো এমন একটা নিরাময়ের প্রয়োজন সেটা বুঝি জানো না? রাত প্রায় 1টা পেরিয়েছে। কিছুক্ষণ আগেই খেয়ে দিয়ে রুমে এলো নাওমি আর আহিল। আহিলের চাচি বিকালেই ওদের বাড়ি ফিরে গেছে। আহিল অবশ্য বলেছিল এখানে থাকতে, কিন্তু উনি শোনেননি। নাওমির কাছে ক্ষমা চেয়ে চলে গেছেন। বিছানার মাঝে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে আদনান। ঘুম নেই আহিলের চোখে। সে জোর করে নাওমিকে বসিয়ে রেখে ওকে শোনাচ্ছে আদনান ওকে কিভাবে বাবা ডেকেছে, কিভাবে নিচ থেকে বাবা ডেকে ওর দিকে হাত বাড়িয়ে দিয়েছে। নাওমির চোখে ঘুম থাকলেও সে মুগ্ধ চোখে তাকিয়ে দেখছে আহিলকে, কেমন বাচ্চাদের মতো খুশি হয়ে ওকে পুরো কাহিনী শোনাচ্ছে। ও বিছানায় আধশোয়া হয়ে হাত পা নেড়ে অনর্গল কথা বলেই যাচ্ছে, যেন কোনো এক মজা বিজয়ী বীর তার জীবনের শ্রেষ্ঠ যুদ্ধ জয়ের গল্প শোনাচ্ছে। ক্লান্তি আর ঘুমে নাওমির চোখের পাতা দুটো ভারী হয়ে আসছে। সে হাই তুলে বলল, ঘুমাবেন না? আহিল ওর আঙুলের ভাঁজে আঙুল গুজে বলল, আরে ঘুমোবো, আগে তো শোনো। ট্রাস্ট মি নওমি, ওই 1 সেকেন্ডের জন্য আমার মনে হয়েছিল আমার চারপাশে পুরো পৃথিবীটা থমকে গেছে। আমার হার্টবিট যেন কয়েক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। আমি তখন সব হিংস্রতা ভুলে বসেছিলাম। নাওমি হেসে বলল, আমি জানি এতদিন যেই ছেলেকে চকলেটের লোভ দেখিয়ে ডাকাতে চাইতেন, সে হুট করে ডাকলে কেমন লাগবে। আহিল নাওমির কথার পিঠে কিছু বলল না। তারপর ঘুমন্ত আদনানের গোল গোল ফুটফুটে মুখের দিকে তাকিয়ে পরম মমতায় ওর কপালে হাত বুলাতে বুলাতে বলল, ও তোমাকে যেমন ভালোবাসে, ও এখন থেকে ওর বাবাকেও ঠিক ততটাই ভালোবাসবে। দেখো তুমি, কাল সকাল হলেই ও আবার আমার কোলে আসার জন্য বায়না ধরবে। চকলেটের জন্য আমাকে মনে পড়বে, হ্যাঁ? নাওমি এবার ফিক করে হেসে ফেলল। আহিলের এই বাচ্চাদের মতো ঈর্ষা আর অধিকারবোধ এর বড্ড মিষ্টি মিষ্টি লাগলো। ও নিজের ভারী হয়ে আসা চোখ দুটো টেনে কোনো মতে মেলে রেখে বলল, হ্যাঁ ডক্টর সাহেব, আপনার ছেলে, আপনার ন্যাওটা হয়ে গেছে অলরেডি। এবার অন্তত চোখ দুটো বন্ধ করবেন, চলুন। রাত 1:30 বাজতে চললো। আপনার কাল সকালে আবার রাউন্ডে যাওয়ার তাড়া আছে না? কালকে কিন্তু মিস দিতে পারবেন না। আজকেও যাননি। চলেন ম্যাডাম। আহিল আর কোনো আপত্তি করলো না। নাওমি রুমে লাইট বন্ধ করে বিছানায় ফিরে এসে দেখলো আহিল এক হাত আদনানের বুকের ওপর রেখে এক দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে। নাওমি শুয়ে পড়ে গায়ের চাদরটা টেনে নিতে নিতে বলল, কি দেখছেন অমন করে? ঘুমান এবার। ওর গলার স্বরে গভীর এক অনুভূতির ছোঁয়া। দেখছি আমার হারিয়ে যাওয়া পূর্ণতাকে। 3টে বছর এই ঘরটা, এই বিছানাটা কতটা খা খা করতো জানো নৌমি? মাঝরাতে যখন ঘুম ভেঙে যেত অভ্যাসবশত পাশে হাতড়াতাম তোমার খোঁজার জন্য, কিন্তু যখন দেখতাম ফাঁকা বিছানা, বুকের ভেতরটা হু হু করে উঠতো। আজ মনে হচ্ছে আমার আর কিছু চাওয়ার নেই। সব চাওয়া আল্লাহ পূরণ করে দিয়েছেন, আমার সব ফিরিয়ে দিয়েছেন। আহিলের এমন আকুল করা কথাই নাওমির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এতদিনের সব অভিমান দূরত্ব যেন ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। ও একটু এগিয়ে এসে নিজের হাতটা বাড়িয়ে আহিলের চুলে বিলি কেটে দিতে দিতে বলল, এইসব আর চিন্তা করবেন না। এখন থেকে প্রতিদিন চোখের সামনেই আমাদের দেখতে পাবেন। আহিল নাওমির হাতটা ধরে নিজের ঠোঁটের কাছে নিয়ে এলো। এরপর ওর হাতের তালুতে একটা গভীর চুমু খেলো। নাওমি সামান্য শিউরে উঠলেও হাতটা সরিয়ে নিল না। আহিল চোখ দুটো বন্ধ করে নাওমির হাতটা নিজের বুকের ওপর বাম পাশে রেখে ঠিক হৃদয় স্পনের উপর চেপে ধরে বলল, আর কোনোদিন তোমাদের আমার জীবন থেকে যেতে দেব না। তোমরা দুজন এখন থেকে আমার এই বুকের খাঁচা আজীবনের জন্য বন্দী। আহিল নাওমির হাতটা নিজের বুকের ওপর শক্ত করে চেপে ধরে শেষমেশ ঘুমের দেশে তলিয়ে গেল।
সকাল হতেই সবার আগে ঘুম ভাঙলো আদনানের। সে উঠে বসেই চোখ ডলতে ডলতে দেখলো এপাশে ওর মা ঘুমিয়ে, আরেক পাশে ওর বাবা ঘুমিয়ে আছে। আদনান কিছুক্ষণ ওদের দিকে পিটপিট করে তাকিয়ে রইল। তারপর ও নিজেই ছোট্ট হাত দুটো দিয়ে আহিলের নাক আর গাল টেনে ওর পেটের ওপর বসে পড়ল। ছোট্ট আদনানের এই হঠাৎ হামলায় আহিলের ঘুমটা এক ঝটকায় ছুটে গেল। পেটের ওপর ছোট্ট একটা মানুষের ভর আর গালের নরম তুলতুলে দুটো হাতের অত্যাচার। আহিল চোখ মেলা মাত্রই দেখলো আদনান ওর মুখের ঠিক ওপরে ঝুঁকে এসে খিলখিল করে হাসছে। আহিল চোখের পলক ঝাপটে ঘুম তাড়ানোর চেষ্টা করে তাকালো। আদনানকে ঝাপটে ধরে ওভাবেই নিজের বুকের ওপর শুইয়ে বলল, গুড মর্নিং। উঠে গেছে আমার বাপধন? আদনান খিলখিল করে হেসে আহিলের গলার নিচের মাথাটা গুঁজে দিয়ে আধো আধো গলায় জবাব দিল, গুড মর্নিং। সকাল সকাল বাপের পেটের উপর চড়ে বসা হয়েছে? হ্যাঁ, ভারী দুষ্টু হয়েছে তো তুমি। বাবা বেটার এই খিলখিল হাসির আওয়াজে নাওমির ঘুম ভেঙে গেল। ও পিটপিট করে চোখ মেলে তাকিয়ে দেখলো আদনান আহিলের বুকের ওপর উপুর হয়ে শুয়ে দুই পা দুলিয়ে দুলিয়ে খেলছে। নাওমি সময় দেখলো, উঠে বসলো, চুলগুলো খোপা করতে করতে বলল, হয়েছে বাপ বেটা, এবার উঠুন, না হয় এভাবে হেলাফেলা করে চাকরি হারাবেন। আহিল সেসব পাত্তা দিল না। সে আদনানকে এভাবেই বুকে জড়িয়ে রেখে নাওমির দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলল, দেখেছো ম্যাডাম, আমি রাতে কি বলেছিলাম? ও সকাল হতে আগে বাবার কাছে আসবে। ডক্টর আজলানের প্রেডিকশন কখনো ভুল হয় না। যা মন চাই করেন, প্রতিদিন এই লেট লেট বিছানা ছাড়া আমার একদম পছন্দ নয়। নাওমি বিছানা থেকে নেমে ফ্রেশ হতে চলে গেল। আহিল আদনানকে নিয়ে উঠে বলল, চল চল, তোর মা ফায়ার হয়ে যাচ্ছে। আদনান কিছু বুঝল না। সে গোল গোল চোখে মায়ের যাওয়ার দিকে তাকিয়ে রইল। আহিল ওকে নিয়ে উঠতেই ও আহিলের গলা জড়িয়ে বলল, আয়ার। আহিল হো হো করে হেসে ফেলল। হ্যাঁ রে বাবা, ফায়ার। নাওমি আদনানকে নিয়ে ড্রয়িং রুমে টেবিলে বসে আছে। ছেলেটাকে কোনোভাবেই খাওয়াতে পারছে না সে। কেন খাচ্ছে না এটাও বুঝতে পারছে না। ও বিরক্ত হয়ে বলল, কি সমস্যা তোমার আদনান? খাওয়া নিয়ে ডিস্টার্ব করছো কেন আবার? কথাটা কিছুটা ধমকে সুরে বলতে আদনানের চোখ ছলছল করে উঠল। তা দেখে ফুস করে শ্বাস ছাড়ল নাওমি। কিছু বলা যায় না। আলালের ঘরে দুলাল হয়েছেন। এবার নাওমি নরম সুরে বলল, কি হয়েছে আব্বু, খাচ্ছ না কেন? মজা হয়নি? আদনান মাথা নাড়িয়ে বলল, বাবা খাওয়াবে। নাওমি ছোট ছোট চোখে তাকিয়ে বলল, আমি খাওয়ালে কি সমস্যা? আম্মুর হাতে খাবে না? আদনান সরাসরি না সূচক মাথা নাড়ল। বাবা বাবা। আদনান ডেকেই চলেছে আহিলকে। নাওমি বিরক্ত হয়ে বলল, আদনান, আমি খাইয়ে দিচ্ছি তো তোমাকে, বাবা পরে খাওয়াবে। এই বলে এক লোকমা মুখের সামনে ধরতেই আদনান মুখ সরিয়ে নিল। এক হাত মুখে চেপে জেদ ধরে বলল, না বাবা। এর মধ্যে একদম রেডি হয়ে শার্টের হাতা দুটো কনুই পর্যন্ত গুটিয়ে ডাইনিং টেবিলে এসে উপস্থিত হলো আহিল। ওদের দিকে তাকিয়ে হেসে বলল, কি হয়েছে? সকাল সকাল মাকে এত জ্বালানো হচ্ছে কেন? নামি প্লেটটা টেবিলের ওপর একটু শক্ত করে রেখে আহিলের দিকে তাকিয়ে বলল, আপনার আদর আর আদিক্ষেতা, আপনি নাকি খাইয়ে দেবেন? আমার হাতে এখন আর ওনার মুখে খাবার রুচ্ছে না। মাত্র 2 দিনেই অভ্যাস একদম বিগড়ে ফেলেছেন ওর। আরে তাই নাকি? আদনান, আয় আয়। আদনানকে ডাকতেই আদনান 2 হাত বাড়িয়ে দিল। নামির কোল থেকে গিয়ে আহিলের গলা জড়িয়ে আয়েস করে বসলো। আহিল খাবার নিয়ে ওর মুখের সামনে ধরতেই গপ গপ করে খেয়ে নিল, কোনো বাইনা ছাড়াই। নামি হাত গুটিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে চোখ ছোট ছোট করে ওদের কাণ্ড দেখতে লাগলো। আহিল আদনানের গালটা একটু টিপে দিয়ে বলল, কিরে বাপধন, মায়ের হাতের চেয়ে বাবার হাতে খেতে এত টেস্ট, তাই না? আদনান মুখের খাবার নিয়েই মাথার ওপর নিচ করে সাই দিল। নাওমি কৃত্রিম রাগ দেখিয়ে বলল, বাহ, এখন মা আর ভালো লাগে না? বাবা পেয়ে মাকে ভুলে যায়? নাওমির মুখ ভার করে উপাস ফিরে বসার ভান করতেই আদনান একটু ঘাবড়ে গেল। ও আহিলের গলা ছেড়ে নিয়ে নাওমির দিকে তাকালো। মুখে আঙুল দিয়ে কিছুক্ষণ ভেবে নিয়ে বলল, মা বালু।
মজা খাবার। আদনানের এই মিষ্টি তোষামত শুনে আহিল আর নাওমি দুজনেই একসাথে হেসে উঠল। আহিল আদনানকে আর এক লোকমা খাইয়ে দিয়ে বলল। দেখেছো নমি, ছেলে কিন্তু অলরেডি ডিপ্লোম্যাটিক হওয়া শিখে গেছে। নাওমি হেসে বলল, হবে না কেন? কার রক্ত শরীরে বইছে শুনি? ডক্টর আজলানের ছেলে বলে কথা। মানুষকে কিভাবে মিষ্টি কথায় ভোলাতে হয় তা তো ওনার ভালোই জানা আছে। আহিল নাওমির দিকে একটু ঝুঁকে এসে চোখে মুখে দুষ্টুমির আভাস ফুটিয়ে নিচু গলায় বলল, হ্যাঁ ম্যাডাম, ডক্টর আজলান শুধু মিষ্টি কথাই বলাতেই জানে না, ভোলানো মনটা কিভাবে আজীবনের জন্য নিজের খাঁচায় আটকে রাখতে হয় তাও খুব ভালো করেই জানে। প্রমাণ তো আমার ঠিক সামনেই বসে আছে। আহিল এই হুট করে রোমান্টিক ডায়লগে নাওমি একদম থমথমে খেয়ে গেল। আর চোখে একবার আদনানের দিকে তাকালো, তারপর নয়না বেগমের রুমের দিকে। নয়না বেগম আগে আগে খেয়েই রুমে গিয়েছেন। আহিল ওকে চোরের মতো তাকাতে দেখে বলল। ওদিকে তাকিয়ে লাভ নেই, আম্মু নেই আশেপাশে। নাওমি টেবিলের নিচ দিয়েই আহিলের পায়ে নিজের পা দিয়ে একটা খোঁচা মারল। চোখ রাঙিয়ে শাঁসিয়ে বলল, চুপচাপ খাবার শেষ করেন। আদনান, চুপচাপ আমার কাছে খেতে আসো। মায়ের গম্ভীর স্বর শুনে আদনান আর বায়না করল না, চুপচাপ মায়ের হাতেই খেয়ে নিল। কিন্তু আহিল মিটিমিটি হাসছে খেতে খেতেই। আহিলের সেই অর্থপূর্ণ হাসি দেখে নাওমির কান দুটো দিয়ে যেন ধোঁয়া বের হলো। ও ইচ্ছা করেই ও আর আহিলের চোখের দিকে তাকালো না, বরং পুরো মনোযোগ দিল আদনানের মুখে শেষ কয়েক লোকমা খাবার তুলে দেওয়ার। আহিল আর কথা বাড়ালো না, এই চুপচাপ খাওয়া শেষ করে বেরিয়ে গেল। আজকের দিন অনেক ব্যস্ততাই কাটবে তার। কেবিনে বসেছিল আহিল, পেশেন্ট সিরিয়াল চলছিল। হুট করে একজন পেশেন্ট এলো। আহিল চোখ না তুলেই বলল, ভেতরে এসে বসুন, কি সমস্যা? বেশ কিছুক্ষণ উত্তর না পেয়ে চোখ তুলে তাকিয়ে চমকে উঠল। উঠে দাঁড়িয়ে বলল, তুই এখানে কেন এসেছিস? সামনে বসে থাকা মেয়েটাও দাঁড়িয়ে বলল, হাইপার হোস না আহিল, আমি কিছু কথা বলেই চলে যাব, একটু সময় দে। দেখ সামিয়া, আমার ডিউটি আছে, অনেক পেশেন্ট বাইরে অপেক্ষা করছে, তোর অপ্রয়োজনীয় কথা শোনার মতো সময় আমার নেই। সামিয়া অনুনয়ে সুরে বলল। প্লিজ আহিল, একটু বস। আহিল একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে ঘড়ির দিকে তাকালো। বাইরে সত্যিই অনেক পেশেন্ট। সামিয়ার জেদ দেখে সে বাধ্য হলো বসতে। ওর চেহারা বরাবরের মতো গম্ভীর, কোনো ভাবাবেগ নেই সেখানে। সে ঠান্ডা গলায় বলল, 5 মিনিটস অনলি, এর বেশি 1 সেকেন্ডও নয়। কি বলতে চাস দ্রুত বল। সামিয়া ধপ করে সামনের চেয়ারটায় বসে পড়ল। ওর 2 হাত কাঁপছিল। ও টেবিলের ওপর রাখা একটা কাগজে ওয়েট পেপারটার দিকে তাকিয়ে থেকে ভাঙা গলায় বলতে শুরু করলো, আমি জানি আহিল, তোদের জীবনে, বিশেষ করে নমি আর তোর মাঝে আমি যে ঝড়টা তোলার চেষ্টা করেছি তার জন্য কোনো ক্ষমাই যথেষ্ট নয়। তোর লোভে অন্ধ হয়ে আমি ভেবেছিলাম তোকে নমির থেকে আলাদা করতে পারলেই হয়তো তোকে আমি পেয়ে যাব, কিন্তু আমি এখন বুঝতে পারছি জোর করে সব কিছু পাওয়া যায় না। আজ আমার বড্ড ঘৃণা হচ্ছে নিজের ওপর। আমি কতটা নিচে নেমে গিয়েছিলাম ভাবতেই গা শিউরে উঠছে। এইটুকু বলে দম নিল সামিয়া। আসলে আমি ছোট থেকে সব বলার আগেই পেয়ে এসেছি, তো তাই তোকে পাবো না এটা মানতেই পারছিলাম না। তাই যেভাবে পেরেছি চেষ্টা করেছিলাম। যাই হোক, আমি শুধু তোকে এটুকুই বলতে এসেছিলাম আহিল, আমি সত্যিই নিজের ভুলটা বুঝতে পেরেছি। নমির জীবনের এত বড় ক্ষতি করার চেষ্টা করার পরে তোদের সামনে দাঁড়ানোর যোগ্যতাও আমার নেই। আমি জানি মুখে একটা সরি বললেই তোদের এই 3টা বছর ফিরে আসবে না, তাও তুই পারলে আমাকে ক্ষমা করে দিস। নিজের ভেতর এই অপরাধ বোধ নিয়ে বেঁচে থাকা বড্ড কঠিন। আহিল এবার মুখ খুলল। ক্ষমা চাওয়ার অধিকার আমার কাছে নেই সামিয়া। তুই অন্যায়টা আমার চেয়ে নমির সাথে বেশি করেছিস। যে মেয়েটা এতগুলো বছর নিজের সন্তানকে একা বুকে আগলে রেখে প্রতিনিয়ত চাতক পাখির মতো দিন গুনেছে, ক্ষমা করার হলে ওই তোকে করবে। তবে হ্যাঁ, আজ তোর এই অনুশোচনা দেখে একটু স্বস্তি পাচ্ছি যে তোর ভেতরে সামিয়া পুরোপুরি মরে যায়নি। সামিয়া আলতো করে মাথা নাড়ল। ও চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ব্যাগটা কাঁধে নিতে নিতে বলল, আমি নমির সামনে যাওয়ার সাহস পাচ্ছি না। তুই
তুই পারলে ওকে আমার হয়ে কথাটা বলে দিস। আর আর বাবা আমার বিয়ে ঠিক করেছে। আগামী সপ্তাহে আমার বিয়ে হয়তো। ছেলের আগে একটা বিয়ে ছিল। আগে বয়স বাড়লেও ডাক্তার থাকায় ভালোই প্রস্তাব আসতো, কিন্তু এখন ওই রকম প্রস্তাব ছাড়া কিছুই আসে না। তাই বাবা না পারতেই এখানেই বিয়ে ঠিক করলো। যে আভিজাত্য আর অহংকার নিয়ে আমি চলতাম, আজ তা ধুলায় মিশে গিয়েছে। নিজের জিদ আর ভুলের শাস্তি এভাবে পেতে হবে তা ভাবিনি। যাই হোক, আমার জন্য দোয়া করিস। তোদের আর কোনো দিন ডিস্টার্ব করব না। ভালো থাকিস তোরা। এই বলে সামিয়া আর এক মুহূর্ত কেবিনে দাঁড়ালো না। ও দ্রুত পায়ে দরজা খুলে বেরিয়ে গেল। আহিল কিছুক্ষণ শূন্য দরজার দিকে তাকিয়ে রইল। তারপর দীর্ঘশ্বাস ছেড়ে ফেলে আহিল নিজেকে সামনে নিল। বাইরে অনেক পেশেন্ট অপেক্ষা করছে। এখন ব্যক্তিগত আবেগ নিয়ে বসে থাকার সময় নয়। ও ইন্টারকমের বাটনটা চেপে বাইরে থাকা অ্যাসিস্ট্যান্টকে বলল, নেক্সট পেশেন্টকে ভেতরে পাঠান। গল্প শেষ নয়, শুধু আজকের মতো থামলো। পরের পর্বে আবার দেখা হবে। সঙ্গে থাকুন প্রেমানুভূতির।